আমার চোখের সামনে ফুলকি দাঁড়িয়ে আছে। কয়েক সপ্তাহ আগে ওর পোড়া গলা মৃতদেহটা আমি নিজে হাতে পোস্টমর্টম করেছি। আমার চোখ সম্পূর্ণ খোলা। চোখ বন্ধ থাকলে হয়তো ভাবতাম আমি কোনো দুঃস্বপ্ন দেখছি। কিছু ভয়, কিছু রহস্য, কিছু কথা, কিছু ব্যথা, কিছুটা গোছানো আর কিছুটা কল্পনা নিয়ে আজকের গল্প ফুলকি। বন্ধুরা, আমার চ্যানেলে গল্প শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প ফুলকি। সমস্যাটা হলো সৈকতের বিয়ে নিয়ে। কি এমন সমস্যা? ভালো মেয়ে দেখে শুভ লগ্নে একটা বিয়ে দিয়ে দিলেই হয়ে যায়। তারপর বউয়ের পাল্লায় সংসারের হাতেখড়ি হয়ে যাবে। কিন্তু সৈকত ঘোর ব্রহ্মচারী মানুষ। 14 বছর বয়সে পৈতে গ্রহণ করেছে। সম্পূর্ণ নিরামিষ আহার ছাড়া সে অন্ন স্পর্শ করে না। প্রতিদিন ভোরবেলা সুপ্রভাতে গঙ্গা স্নান করে তার ঠাকুরকে নিত্য সেবা দিয়ে তারপর সে জলস্পর্শ করে। বেণীমাধব তলার মন্দিরে সে প্রতিদিন যায়। সেখানে শান বাঁধানো নিম গাছের তলায় বসে ধ্যান করে। ধ্যান করার সময় দিনক্ষণের কোনো সময় জ্ঞান থাকে না তার। মাছ মাংস তো দূরে থাক, কোনোদিন মুসুর ডাল পর্যন্ত ছুঁয়ে দেখেনি। এই ব্রহ্মচারী ছোকরা সৈকতের বয়স 19 বছর। বিয়ে থা করার প্রতি তার কোনো ঝোঁক নেই। সে সন্ন্যাসী হতে চায়। বিয়ে সংসার এসব করার জন্য নাকি তার জন্ম হয়নি। সে হিমালয়ে গিয়ে তপস্যা করতে চায়। সে সিদ্ধি লাভ করতে চায়। সন্ন্যাসীর কথা আমি অনেক শুনেছি। সন্ন্যাসী নিজের চোখে অনেক দেখেওছি। কিন্তু নিজের ঘরে সন্ন্যাসী ছেলে জন্মাবে তা আমি কখনো ভাবতে পারিনি। যাই হোক, এবার আমার পরিচয়টা দেয়া যাক। আমি হলাম রাধাকান্ত মুখুর্জি। পেশায় ডাক্তার। সরকারি চাকরি অধীনে পোস্টমর্টমও করতে হয় আমাকে। পোস্টমর্টমের ডাক্তার বলে পাড়ায় মরা কাটা ডাক্তার নামে একটা সুখ্যাতি আছে আমার। আমার সামনে কোনোদিন পাড়ার কোনো ছোকরা মরা কাটা ডাক্তার বলার সাহস পায়নি। কিন্তু আড়ালে আবডালে আমার পাড়ায় মরা কাটা ডাক্তার নামটা বেশ ভালো মানুষের মুখেই ঘোরে। আমার স্ত্রী সাবিত্রী। তার সবসময় চিন্তা ছেলেকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দিতে হবে। ছেলে সবসময় পুজো পাঠ করে, ঘর বন্ধ করে তপস্যায় মলিন থাকে। একটার বেশি দুটো কথা পর্যন্ত কিছু বলে না। সাবিত্রী তার ছেলের উপর করা সব রাগ আমার উপর উজাড় করে দেয়। ছেলেকে সে মুখে কিছু বলে না, কিন্তু আমাকে তুলোধনা করে দেয় সে। তার সত্যি কথা বলতে, বাইরে সমস্ত কাজকর্ম সেরে ঘরেতে এসে একটু বিশ্রাম করব তার উপায় নেই। মহারানী এসে তার নিত্যদিনের ফাই ফরমাস শুনিয়ে যাবেন। তারপর শুরু হবে তার ছেলের প্রসঙ্গ। ছেলেকে ধরে বেঁধে বিয়ে দিতেই হবে, তবেই ছেলে সংসারমুখী হবে। কি করা যাবে? বউয়ের কথায় কোমরে গামছা বেঁধে নেমে পড়লাম মেয়ে খুঁজতে। একাধিক মেয়েও দেখা হলো। কোনো মেয়ে আমার পছন্দ হয় তো আমার বউয়ের পছন্দ হয় না। আমার ছেলে মেয়ের ব্যাপারে কোনো কিছু রাগ কাটে না। আমার ছেলের নিঃশুভ মুখটা দেখে ওর মাই বুঝে নেয় ছেলের পছন্দ হয়েছে না হয়নি। এই তো সেদিন আমি একটা মেয়ে দেখে এলাম। কি সুন্দর দেখতে! যেমন তার রূপ তেমন তার গুণের বাহার। সব ঠিকঠাক। কিন্তু আমার বউ সব কিছু দিল কেচিয়ে। বলে কিনা মেয়ের বাড়ির বংশ দেখেছো, মেয়ের ঠিকুজি কুষ্টি বিচার করেছো। আমি বললাম, তোমার এই ছেলের জন্য মেয়ে দেখার ধাতে পাছে আমি আর নেই। তুমি বরং তোমার বাপের বাড়ির কাউকে ডেকে এসব জিনিস ম্যানেজ করো। সব ঠিকঠাক হয়ে গেলে আমাকে বলবে। আমি বরং ঘটা করে একটা অনুষ্ঠান করে দেব। তারপর থেকে আমার বউ ওর বাপের বাড়ির লোককে নিয়েই আমার ছেলের জন্য মেয়ে দেখার ব্যাপারটা ওরাই সামাল দিচ্ছিল। আমি আর এর মধ্যে কোনো নাক গলাইনি। আমার একজন অ্যাসিস্ট্যান্ট আছে, হরিহর। আমার সব কাজে সে একটু আমায় হেল্প করে। আমি যেদিন চেম্বারে বসে রুগী দেখছি, হঠাৎ আমার অ্যাসিস্ট্যান্ট হরিহর এসে বলল, বাবু, কালু এসেছে। কালু নামটা কানে পৌঁছাতেই জরাজীর্ণ না খেতে পাওয়া এক ছিন্নকায় ছেলের মুখ মনে পড়ল। আমার বাড়ির পিছনে একটা বস্তি আছে, সেখানেই কালু থাকে। মাঝে মধ্যে আমার বাড়ির বাগানে আগাছা পরিষ্কার করা, বাড়ির ড্রেন সাফ করা, গাড়ি ধোয়া, এইসব কাজ করে দিত ও। কিন্তু মাসখানেক তার আর কোনো হদিশ পাওয়া যায়নি। আমি হরিহরকে বললাম, বসতে বল, পেশেন্ট শেষ হয়ে গেলে
ওর সাথে কথা বলবো। যথারীতি পেশেন্ট শেষ করে চেম্বার থেকে আমি বেরোচ্ছি। হঠাৎ ধড়ফড় করে এসে আমার পায়ের কাছে লুটিয়ে পড়ে কালু হাউমাউ করে কাঁদছে। আমি বললাম, কি হয়েছে রে কালু, কাঁদছিস কেন? কালু বলল, বাঁচান বাবু, বাঁচান, আমারে বাঁচান, আমি মরে যাবো বাবু। আমি বললাম, কি হয়েছে বলবি তো? কালু কাঁদতে কাঁদতে একটা হসপিটালের প্রেসক্রিপশন আমার দিকে এগিয়ে দিল। প্রেসক্রিপশনটা পড়ে বুঝতে অসুবিধা হলো না যে অতিরিক্ত পরিমাণে মদ খেয়ে কিডনির অবস্থা মারাত্মক খারাপ করে ফেলেছে। আমি বললাম, কি রে, হসপিটালের দেয়া ওষুধগুলো খাচ্ছিস না বন্ধ করে দিয়েছিস? কালু বলল, বাবু খাচ্ছি তো, কিন্তু পেটে ব্যথা কিছুতেই কমছে না বাবু। আমি বললাম, মদ খাওয়া ছেড়েছিস? কালু বলল, হ্যাঁ ছেড়েছি বাবু, কিন্তু তাও তো কমছে না। আমি বললাম, আমি দুটো ওষুধ লিখে দিচ্ছি, সেটা বরং তুই কিনে খা, আশা করি কমে যাবে। কালু মুখটা বাংলার পাঁচের মতো করে বলল, বাবু, ওষুধ খাওয়ার পয়সা নেই বাবু। আমার কাছে কিছু ওষুধ ছিল ফ্রি স্যাম্পেল হিসেবে, আমি ওকে দিলাম। আমি বললাম, এই ওষুধগুলো খা, আস্তে আস্তে কমে যাবে, তবে আর কোনোদিন মদ খাবি না। মদ খেলে এই রোগ আবার হবে, তখন কিন্তু আর ওষুধে ভালো হবে না, একদম মরে যাবি তুই। আমি এতক্ষণ খেয়াল করিনি, আমি দেখলাম দরজার কাছে একটা বাচ্চা মেয়েকে কোলে নিয়ে একটা বউ দাঁড়িয়ে আছে। তার পরনে নোংরা জরাজীর্ণ কাপড়, ব্লাউজের ডান দিকটা ছেঁড়া, না খেতে পেয়ে চোখ মুখ ভিতর দিকে ঢুকে গেছে, চোখের তলায় বড় বড় কালি দাগ। সে ড্যাব ড্যাব করে আমার মুখের দিকে তাকিয়ে আছে। গায়ের রং ফর্সা, মুখের গড়নটা বেশ ভালো, কিন্তু ক্ষুধার্তের তাড়নায় যৌবনা সুন্দরী রূপের স্রোতে যেন ভাটা পড়েছে। এক তরতাজা ফুল এক বিষাক্ত কীটের দংশনে যেন মুচড়ে পড়েছে। এক ভাটা পড়া সুন্দর মুখে এখনো জলজল করছে তার কপালের লাল সিঁদুর। আমি ওই অপরিচিত বউটার দিকে তাকিয়ে আছি দেখে কালু বলল, ওইটা আমার বউ, ওর নাম ফুলকি, আমার সাথে এসেছে। আমি বললাম, তুই বিয়ে করেছিস কালু? কালু বলল, হ্যাঁ, হ্যাঁ বাবু। আমি বললাম, তোর তো নিজেরই ঠিক মতো চলে না, তুই ওদের কি খাওয়াস? কালু বলল, বাবু, যখন খাটতে পারতাম তখন খাওয়ানোর কোনো কিছু অভাব থাকতো নি বাবু, এখন খাটতে পারিনি, শরীর খারাপ, তাই ওই রেশনের চালাটাই ভরসা বাবু। বাবু, বাবু বাবু, বাবু বলছিলাম কি, আপনার বড় মন বাবু, যদি দয়া করে আমার বউটারে একটা ঝিয়ের কাজ দেন, তাহলে একটু সুরাহা হয় বাবু। বাবু একটু দয়া করেন না বাবু, আমার একটা মেয়েও আছে বাবু, না খেতে পেয়ে মরে যাবে বাবু, আমার বউটারে একটা কাজের ব্যবস্থা করে দেন না বাবু। কালুকে দেখে কেমন মায়া হলো। কালু একটা সময় আমার অনেক কাজ করেছে, এখন ওর শরীর খারাপ, ও নিজে কাজ করতে পারছে না। ওকে দেখে ভালোভাবে বোঝা যায় খেতেও পায় না দুবেলা, তার মধ্যে আবার বাড়তি ওই কোলের বাচ্চাটা। রাস্তাঘাটে অনেক জোয়ান কর্মক্ষম মানুষও কাজ না করে ভিক্ষা করে, কিন্তু কালু আমার কাছ থেকে কোনো টাকা চায়নি, চেয়েছে একটা কাজ। আমার মনটা কেমন হলো। আমি বললাম, ঠিক আছে, কালকে তুই আমার বাড়িতে আসিস, আমি কিছু একটা ব্যবস্থা করে দেবো। তারপর ওরা চলে যাচ্ছিল। আমি পকেট থেকে 500 টাকার একটা নোট বার করে ওর হাতে দিলাম। বললাম, কালকে আমি যতটা পারি দেখছি, তুই তোর বউকে নিয়ে আমার বাড়িতে আয়। আমি আগে থেকেই আমার স্ত্রী সাবিত্রীকে বলে রেখেছিলাম, বাড়িতে একটা কাজের লোক হলে সাবিত্রীর বেশ ভালোই হয়। সাবিত্রী রাজি হয়ে গেল। পরের দিন কালু ফুলকিকে নিয়ে আসে আমার বাড়ি। ফুলকিকে কাজের জন্য রাখা হয় আমার বাড়িতে। আমার বউ সাবিত্রী ফুলকিকে একটা নতুন কাপড় দেয় পরার জন্য, বাচ্চাটার জন্য নতুন জামা প্যান্টও কিনে আনতে বলে আমায়। সাবিত্রীর কাজের সঙ্গী হিসেবে ফুলকিকে পেয়ে বেশ ভালোই হয় তার। বাড়ির রান্না হওয়ার পর বাড়তি তরকারি ভাত সব ফুলকিকে দেয়া হতো। ফুলকির কাজটা পেয়ে তার মরে যাওয়া সংসারটা আবার বাঁচার অক্সিজেন খুঁজে পেয়েছিল। ফুলকি আমাদেরকে খুব ভালোবাসতো। কাজ হয়ে যাওয়ার পরও বাড়ি যাওয়ার জন্য আমাদের বলতে হতো তাকে,
ফুলকি, তোমার কাজ হয়ে গেছে, তুমি এখন বাড়ি যাও। ফুলকি এমন হাবভাব দেখাতো যে বাড়ি না গিয়ে এখানে থেকে যেতে পারলেই যেন ভালো হয়। এমনি করে ৭-৮ মাস কেটে যায়। হঠাৎ ফুলকি কোনো কিছু না বলে আমাদের বাড়ির কাজ ছেড়ে দেয়। এমনকি শেষ মাসের মাইনেটুকু পর্যন্ত নিতে আসেনি। পরে হরিহরের মুখে শুনেছিলাম নাকি ফুলকিরা যেখানে থাকতো সেই বস্তিটা ভেঙে নাকি ফ্ল্যাট হবে। তাই বস্তিবাসীদের হাতে কিছু টাকা গুঁজে দিয়ে প্রমোটার সেই জায়গা খালি করে নিয়েছে। তারপর অনেক দিন কেটে গেছে, দিনের হিসাব আমি রাখিনি। আমি চেম্বারে বসে রুগী দেখছি। হরিহর এসে খবর দিল, স্যার, একটা বডি আছে মর্গে, সেটা পোস্টমর্টম করতে যেতে হবে, থানা থেকে ফোন এসেছিল। আমার চেম্বারে রুগী দেখা শেষ করে আমি মর্গে গেলাম বডিটার পোস্টমর্টম করতে। গা শিউরে উঠল আমার। হাতে হ্যান্ড গ্লাভস পরে বডিটার সামনে দাঁড়াতেই আমি চমকে উঠলাম। বুকের ধূপপোকানি একটু যেন বেড়ে গেল। চুলটা পুরো পুড়ে গেছে। নগ্ন শরীর, সেই চোখ, সেই নাক, সেই দীপ্তিময় ঠোঁট। এটা তো ফুলকির বডি। তবু নিজেকে সঠিক প্রমাণ করার জন্য রেজিস্টারের খাতাটায় নামটা চোখ বোলালাম। হ্যাঁ, আমার সন্দেহটাই ঠিক। নাম ফুলকি শর্মা। এতদিন পোস্টমর্টম করছি, কিন্তু কোনো চেনা মানুষের ডেড বডির পোস্টমর্টম করতে হয়নি আমার। কিন্তু আজ তার ব্যতিক্রম। আমি ছুরি কাছে নিয়ে শুরু করলাম। গলার হাড় শক্ত, মানে গলা টিপে বা গলায় দড়ি দিয়ে মারা হয়নি। আমি গলা চেক করে বুকের দিকে গেলাম। বুক কেটে পেট পর্যন্ত নামলাম। পেট কেটে আমি একটু থতমত খেয়ে গেলাম। দেখলাম পেটে একটা ছোট ভ্রূণ রয়েছে, মানে ফুলকি প্রেগনেন্ট ছিল। আর পেটের বাচ্চাটার বয়স খুব জোর ৪-৫ মাস হবে। আমি ওর শরীরের কিডনি লিভার তুলে টেস্ট করলাম। কিছুক্ষণ সময় লাগলো। তারপর তারপর আমি বুঝতে পারলাম লিভারে পয়জন রয়েছে, মানে মানে বিষ খাওয়ানো হয়েছে। তারপর প্রমাণ লোপাট করার জন্য আগুনে পোড়ানো হয়েছে। মানে এটা সুসাইড নয়, সম্পূর্ণ মার্ডার। মাংসের সাথে মাংসের সাথে বিষ মিশিয়ে তাকে খাওয়ানো হয়েছে। বিষ মেশানো মাংসের টুকরো পাওয়া গেছে খাদ্য গহ্বরে। ফুলকির হাসিমাখা মুখটা আমার সামনে খালি ভাসছে। এই নির্মম মেয়েটা কোন হিংস্র জন্তুর শিকার হলো কে জানে। আমাকে ডেড বডিটা পরীক্ষা করে জানতে চাওয়া হয়েছে যে এটা সুসাইড না মার্ডার। আমি মার্ডার বলে লিখে দিলে এখানেই আমার কাজ শেষ। কিন্তু আমার মন প্রাণ খুব জানতে চাইছে ফুলকির এই সর্বনাশ কে করলো। কে করলো এই সর্বনাশ? হেসে খেলে বেড়ানো এই তরতাজা মেয়েটাকে কে শেষ করে দিল? মানুষের মন বড় বিচিত্র জিনিস। একটা জিজ্ঞাসার চিহ্ন অনেক ইতিহাস বার করতে পারে। আমি হরিহরকে ডাকলাম, বললাম, ডেড বডি নেয়ার জন্য থানার লোক ছাড়া আর কেউ আছে? হরিহর বলল, হ্যাঁ, কালু আছে। আমি বললাম, কালুর একটু রক্ত কালেক্ট করে নিয়ে আয়, আমার একটু কাজে লাগবে। হরিহর যথারীতি কালুর রক্ত নিয়ে আসলো। এরপর কালুর রক্তের সাথে ফুলকির পেটে থাকা বাচ্চাটার ডিএনএ টেস্ট করতে পাঠালাম। বাচ্চাটার ডিএনএ আর কালুর ডিএনএ এক নয়, মানে ফুলকির পেটে থাকা বাচ্চাটা কালুর নয়। তাহলে ফুলকিকে কি কালুই খুন করেছে? মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো। না, শুধুমাত্র বাচ্চাটার ডিএনএ মিলছে না বলে সন্দেহের জোরে কালুকে খুনি বলে মানা যায় না। আর একটু রিসার্চ করতে হবে আমায়। আর কিছু প্রমাণ কালেক্ট করতে হবে আমায়। ফুলকির খাদ্য গহ্বরে থাকা হজম না হওয়া খাদ্যের মধ্যে রয়েছে মাংসের টুকরো, আর তার মধ্যে রয়েছে পয়জন। আমি ওই মাংসের টুকরোটা ভালোভাবে অনেক পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারলাম যে পয়জনটা মেশানো হয়েছে সেটা হলো প্রোটোবল। এই ওষুধ কোনো ওষুধের দোকানে থাকে না। এটা যারা সার্জেন হয় বা আমাদের মতো পোস্টমর্টম করে সেই সব ডাক্তারের কাছে এই ওষুধ থাকে। আর এই ওষুধের যা দাম তা কালুর পক্ষে কেনা সম্ভব নয়। তাহলে কালু এই মার্ডার করেনি, কিন্তু তাহলে ফুলকিকে মারলো কে? হঠাৎ আমার মনে পড়ল আমার বাড়ির নিচের ল্যাবে, যেখানে আমি কিছু পরীক্ষা নিরীক্ষা চালাই অবসর সময়ে। মেডিসিন ঘাঁটতে ঘাঁটতে আমি লক্ষ্য করেছিলাম সেদিন আমার ল্যাবে
পোর্টেবল বলে ওষুধটা নেই। এবার আমার মনে কিছু সন্দেহ আর কিছু প্রশ্ন উদয় হচ্ছে। আমি হরিহরকে বললাম, হরিহর, গাড়ি বার কর, আমি একটু বাড়ি যাব। আমি বাড়িতে এসে সোজা গেলাম আমার ছেলে সৈকতের ঘরে। আমি বললাম, একটা বাচ্চার রক্ত লাগবে, তুই একটু তোর রক্ত দিতে পারবি? তোর রক্ত ম্যাচ করলে বাচ্চাটার প্রাণ বেঁচে যাবে। সৈকত ওর রক্ত দিতে রাজি হলো। আমি ওর রক্তের স্যাম্পেল নিয়ে চললাম আবার মর্গে। সৈকতের ডিএনএর সাথে ফুলকির পেটের বাচ্চাটার ডিএনএ টেস্ট করতে পাঠালাম। ডিএনএ টেস্ট করে যা রেজাল্ট আসলো, আমার মাথা ঘুরে যাবার উপক্রম। ডিএনএ রিপোর্টে ব্লাডের স্যাম্পেলের সাথে ফুলকির গর্ভে থাকা বাচ্চার ডিএনএ মিলে যাচ্ছে। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। অনেকটা সময় পেরিয়ে গেছে। ফুলকির পোস্টমর্টম রিপোর্ট দিতে হবে। আমি বড় বড় অক্ষরে লিখে দিলাম, ফুলকি সুসাইড করেছে। আমি চাই না ওর মৃত্যু রহস্য কেউ জানুক। জানলে কলঙ্কিত আমাকেই হতে হবে। পোস্টমর্টম করতে করতে চুল পেকে গেছে আমার। সর্বদা জীবনে সৎ পথে চলার চেষ্টা করেছি, কিন্তু এই ফুলকির ক্ষেত্রে আমি আমার সততা বজায় রাখতে পারিনি। আমি সেই ঘটনাটার পর ডাক্তারি ছেড়ে দিয়েছি, কিন্তু মন থেকে কখনোই নিজেকে ক্ষমা করতে পারছিলাম না। আমার বিবেক আমাকে কুরে কুরে খাচ্ছে। না ঠিক করে খেতে পারতাম, না ঠিক করে ঘুমোতে পারতাম, না কাউকে আমি আমার মনের কথা সব খুলে বলতে পারতাম। অথচ আমার চোখের সামনে আমার সন্তান নিজের অপরাধকে লুকিয়ে সসম্মানে ঘুরে বেড়াচ্ছে। ঘটনাটা ঘটল রবিবার রাত্রিরে। আমি যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আমার বন্ধ চোখের সামনে ফুটে ওঠে ফুলকির পোড়া মুখখানা। সে আমাকে কিছু বলছে না, শুধু অপালক দৃষ্টিতে আমার দিকেতে তাকিয়ে আছে। তার মুখে কোনো প্রতিবাদ নেই, আছে শুধু যন্ত্রণা। ব্যাস। তারপর আমি চোখ খুললাম। আমি দেখলাম আমার ড্রেসিং টেবিলের সামনেই ও দাঁড়িয়ে আছে। চোখ বন্ধ থাকলে হয়তো ভাবতাম আমি স্বপ্ন দেখছি, কিন্তু চোখ খুলেও আমি ওকে দেখতে পাচ্ছি। ও ওর পোড়া দেহটা নিয়ে আমার সামনে জল জ্যান্ত যেন দাঁড়িয়ে আছে। আহ, আমার খুব ভয় লাগছিল, খুব নার্ভাস ফিল করছিলাম। মাথা দিয়ে টপ টপ করে ঘাম বেরোচ্ছিল। আমি তারপর থেকে আর ঘুমোতে পারছি না। আমি ঠিক করে আর খেতে পাচ্ছি না। আমি এক মুহূর্তের জন্য বসে থাকতে পারছিলাম না। আমার মাথার প্রতিটা নার্ভ সাইনাস যন্ত্রণায় ফেটে যাচ্ছে যন্ত্রণা। মনে হচ্ছে যেন কে গুম গুম করে আমার মাথায় বাড়ি মারছে। আমি আমার শরীরের উপর নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি কথা বলতে পারছি না। আমি আমার হাত পা নাড়াতে পারছি না। আমি। ফুলকির উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে চাইছে। আমাকে তার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। সেদিন ছিল বৃহস্পতিবার, আমাবস্যার রাত। তখন রাত্রির 1টা বাজে। আমার শরীর আমার অধীনে নেই। আমি চোখে দেখতে পাচ্ছি আমি কি করছি, কিন্তু আমি হাত পা নাড়াচ্ছি অন্য কারোর ইশারায়। কোনো অশরীর যেন আমাকে ভর করেছে। আমি বিছনা ছেড়ে উঠলাম। তারপর আমি গেলাম রান্নাঘরে। কিচেন থেকে নিলাম সবজি কাটার ধারালো ছুরিটা। তারপর থপ থপ পায়ের শব্দ করে এগোলাম আমার ছেলের ঘরে। এক ধাক্কায় বন্ধ দরজাটা খুলে গেল। আমি দেখলাম দরজা খোলার শব্দে আমার ছেলে সৈকত ঘুম থেকে উঠে বিছানায় বসেছে। আমাকে কিছু বলতে যাচ্ছিল সে, কিন্তু কিছু বলার আগেই আমার ধারালো ছুরি পড়েছে তার বুকে। একবার নয়, বারবার কোপের পর কোপ পড়ছে তার শরীরে। রক্ত মতো ছিটকে পড়ছে এধারে ওধারে। আমার কপালে আমার জামাই। সৈকতের মুখ থেকে বেরিয়ে আসছে তার আর্তনাদ। আমি দেখলাম ফুলকির লীলাহীন চোখে যেন আনন্দ ফুটে উঠেছে। হ্যাঁ, সে যেন হাসছে, সে অট্ট হাসিতে হাসছে। ছেলের চিৎকার শুনে পাশের ঘর থেকে আমার স্ত্রী সাবিত্রী ছুটে আসে। সে আমাকে রক্তময় দেখে চিৎকার করে ওঠে। তারপর আমার আর কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফেরে,
তখন আমি দেখি আমি বর্ধমানের মেন্টাল হসপিটালে ভর্তি রয়েছি। আমি নাকি পাগল, আমি নাকি সাইকো, আমি নাকি আমার ছেলেকে নিজে হাতে খুন করেছি। হ্যাঁ, লোকে নাকি তাই বলে। আমাকে জেলে যেতে হয়নি, মানসিক ভারসাম্য হারিয়েছি বলে আমার ঠাঁই হয়েছে এই মেন্টাল হসপিটালে। কিন্তু আমি তো নিজে জানি আমার সাথে সেদিন সত্যি কি ঘটনাটা ঘটেছিল। বন্ধুরা, গল্পটি আমার লেখা। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আজ তাহলে আসি, আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।